গল্পটি শুরু হয় আফগানিস্তানের কান্দাহারে। এটি আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের সময়কার ঘটনা। এখানে আমাদের একটি আমেরিকান কনভয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যার একটি গাড়ি বিকল হয়ে যায়। সার্জেন্ট এটুয়ান নামে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সেটি মেরামত করতে আসেন। তার ভাইও এই কনভয়ে ছিলেন এবং এতদিন পর একে অপরকে দেখতে তারা অত্যন্ত আনন্দিত হন। সার্জেন্ট এটুয়ানের ভাই বলেন, মনে আছে আমরা আর্মি রেঞ্জার হতে চেয়েছিলাম, আমরা এখনো সেই স্বপ্ন পূরণ করতে পারি। কিন্তু সার্জেন্ট এটুয়ান অনুভব করেন যে অনেক দেরি হয়ে গেছে এবং ঠিক তখনই তালেবানরা তাদের উপর আক্রমণ করে। সার্জেন্ট এটুয়ান ছাড়া বাকি সবাই নিহত হন। সার্জেন্ট এটুয়ানের পায়ে গুরুতর আঘাত লাগে। তিনি দ্রুত তার ভাইয়ের পাশে ছুটে যান। তিনি তাকে কাঁধে তুলে নেন, কারণ তার শ্বাস তখনও চলছিল। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার ভাই মারা যান। এরপর সার্জেন্ট এটুয়ানকে সিলভার স্টার অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয় এবং ঠিক তখনই তার জ্ঞান ফেরে। সে অন্য সৈন্যদের সাথে একটি বাসে আছে। সে আসলে আর্মি রেঞ্জার প্রশিক্ষণে যাচ্ছে, ঠিক যেমনটা তার ভাই চেয়েছিল। সেই ঘটনার পর 2 বছর কেটে গেছে এবং আজও সে তা ভুলতে পারেনি। শীঘ্রই তারা জঙ্গলের মাঝখানে একটি গোপন ক্যাম্পে পৌঁছায়, যেখানে তাদের প্রশিক্ষণ শুরু হয়। এই প্রশিক্ষণ অত্যন্ত কঠিন। সার্জেন্ট এটুয়ান এখানে খুব বেশি মেলামেশা করে না, কিন্তু সে তার প্রশিক্ষণ সম্পন্ন করে। উপরন্তু এখন সে খুব কম ঘুমায়। তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে দলনেতা বানাতে চান, কিন্তু তার কোনো আগ্রহ নেই। আর এখন সুইমিং পুলের ভেতরে তাদের একটি অনুশীলন আছে, যেখানে তাদের ডাম্বেল নিয়ে হাঁটতে হবে এবং যে সবচেয়ে বেশি সময় পানির নিচে থাকতে পারবে সে কাজটি সম্পন্ন করবে। সার্জেন্ট এটুয়ান পানির নিচে হাঁটার সময় সেই মুহূর্তটির কথা মনে করে, যখন সে তার ভাইকে কাঁধে বহন করেছিল। তার পায়ে আঘাত লেগেছিল। সে তার অতীতের স্মৃতিতে এতটাই ডুবে যায় যে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। সে জ্ঞান হারায়। তাকে পানি থেকে টেনে তুলে ক্যানপ ফেরানো হয়। এরপর তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ডাকেন। অফিসের বাইরে অপেক্ষা করার সময় সে খবর পায় যে একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে, কিন্তু এর ভেতরে অদ্ভুত পরিবর্তন ঘটছে। এটি নিজে থেকেই ভেঙে যাচ্ছে, যা বিজ্ঞানীরা বুঝতে পারছেন না। এবং এখন তাকে অফিসের ভেতরে ডাকা হলো, যেখানে তার মেজর এবং কমান্ডার উপস্থিত আছেন। তারা বলেন যে তোমার প্রশিক্ষণ ছেড়ে দেওয়া উচিত, কারণ তুমি পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছ। আসলে যে কোনো বড় ঘটনার পর একজন ব্যক্তির মন এই অবস্থায় চলে যায়। মেজর এবং কমান্ডার বলেন যে নিজেকে পুরোপুরি সুস্থ করার জন্য তোমার কাউন্সেলিং প্রোগ্রামে যোগ দেওয়া উচিত। এর জন্য তোমাকে রেঞ্জারদের প্রোগ্রাম ছেড়ে বাড়ি ফিরতে হবে। কিন্তু সার্জেন্ট এটুয়ান রাজি হয় না। সে বলে, আমি কোনো মূল্যে এই প্রোগ্রাম ছাড়তে চাই না। এগার বলেন, আমার সারা জীবনে তোমার মতো প্রার্থী আমি দেখিনি, কিন্তু তুমি একজন ইঞ্জিনিয়ার। তুমি জানো যে প্রত্যেক যন্ত্রের একটা সীমা থাকে এবং তোমার সেই সীমায় পৌঁছে গেছে। তাই এই কাগজে সই করো এবং বাড়ি ফিরে যাও। সার্জেন্ট এটুয়ান উঠে দাঁড়িয়ে বলেন, আমাকে প্যারেডের জন্য প্রস্তুতি নিতে হবে। এই বলে তিনি চলে যান, যা মেজর এবং কমান্ডারকে ক্ষুব্ধ করে। পরের দিন আমাদের দেখানো হয় যে অনেক রেঞ্জারকে প্রোগ্রাম থেকে বহিষ্কার করা হয়েছে, কারণ তারা তাদের কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে। কিন্তু সার্জেন্ট এটুয়ান এখন অংশগ্রহণ করে। কমান্ডার সবাইকে বলেন যে এখন তোমাদের শেষ কাজ। যদি তোমরা এই কাজটি সম্পন্ন করো, তবে তোমরা একজন রেঞ্জার হবে। এই কথা শুনে সবাই অত্যন্ত আনন্দিত হয়। তারপর তাদের একটি জায়গায় ডাকা হয়, যেখানে কমান্ডার তাদের একটি মিশন দেন। তিনি বলেন যে শত্রুরা জঙ্গলের মাঝখানে আমাদের একটি বিমান গুলি করে নামিয়ে দিয়েছে। তোমাদের সেখানে নামিয়ে দেওয়া হবে। তোমাদের অবশ্যই বিমানটির কাছে পৌঁছে সেটিকে ধ্বংস করতে হবে। এছাড়াও আমাদের পাইলটকে গ্রামে বন্দী করে রাখা হয়েছে। তোমাদের অবশ্যই তাকে মুক্ত করে ঘাঁটিতে ফিরিয়ে আনতে হবে। এটাই তোমাদের মিশন। সার্জেন্ট এটুয়ান এই পুরো মিশনটির নেতৃত্ব দেবেন। আর এখন তাদের সবাইকে জঙ্গলের মাঝখানে নামিয়ে দেওয়া হয়েছে। তারা সারাদিন ধরে চলতে থাকে। রাতে যখন তারা এক জায়গায় বিশ্রাম নিচ্ছিল, তখন তাদের কাছে একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং যখন তারা আকাশের দিকে তাকায়, তখন তারা আগুনের মতো জ্বলন্ত অঙ্গার এগিয়ে যেতে দেখে। আসলে তাদের কাছে যে বস্তুটি এসে পড়েছিল সেটি ছিল সে একই গ্রহাণু যা আকাশে উঠছিল এবং এখন এক টুকরো টুকরো হয়ে মাটিতে পড়েছে। তারা সবাই বিশ্বাস করে যে তাদের কমান্ডার জানতেন যে তারা বিশ্রাম নিচ্ছিল, তাই তাদের ভয় দেখানোর জন্য এখানে বিস্ফোরণটি ঘটানো হয়েছিল। এরপর তারা সবাই এখান থেকে রাতে তাদের মিশনে চলে যায় এবং পরের দিন সকালের মধ্যে তারা সেই নদীতে পৌঁছায়, যেখানে তাদের বিস্ফোরণ ঘটানোর জন্য বিমানটি অবস্থিত। উপরন্তু তাদের রেডিও সারা রাত ধরে অচল ছিল। সার্জেন্ট এটুয়ান তখন তার পুরো দলকে বলেন যে তাদের যত তাড়াতাড়ি সম্ভব বিমানটি বিস্ফোরণ ঘটাতে হবে। তারপর তিনি জঙ্গলের মাঝখানে কিছু একটা জ্বলজ্বল করতে দেখেন। তিনি তার পুরো দলকে বিমানটির কাছে গিয়ে সেটি বিস্ফোরণ ঘটাতে বলেন। তিনি উজ্জ্বল বস্তুটি পর্যবেক্ষণ করার পর ফিরে আসবেন। আর এখন তার দল বিমানটির দিকে যাচ্ছে। সে সেটার কাছে পৌঁছায়
এবং তাদের বোমাটি লাগিয়ে দেয়। এদিকে আমরা দেখি সার্জেন্ট 81 সেই উজ্জ্বল বস্তুটির দিকে এগিয়ে যাচ্ছে, যেটা আসলে সেই বিমান যা বিস্ফোরণ ঘটানোর জন্য তাদের পাঠানো হয়েছিল। তারপর সে বিস্ফোরণের শব্দ শুনতে পায় যখন তার সহযোদ্ধা ও দল বিমানটির বিস্ফোরণ ঘটায়, কিন্তু সে দেখে যে তার নিজের একটি চুলও অক্ষত আছে। এরপর উড়ন্ত বস্তুটি বাতাসে উঠে যায় এবং তাদের আক্রমণ করতে শুরু করে। এটি একটি অত্যন্ত বিপজ্জনক। সার্জেন্ট 81 ও সেখানে পৌঁছায় এবং তার অনেক সহযোদ্ধা উড়ন্ত বস্তুটির আঘাতে নিহত হয়। কোনোভাবে সার্জেন্ট 81 এবং কয়েকজন সৈন্য বেঁচে যায়। আর এখন সার্জেন্ট 81 রেডিওটি উদ্ধার করতে এগিয়ে যায়, কিন্তু সে দেখে যে যুদ্ধযন্ত্রটি রেডিওটির ধ্বংস করে দিয়েছে এবং তারপর তার সামনে একজন সৈন্যকে দেখতে পায় যে তখনও জীবিত। সে নিজেকে বাঁচানোর জন্য সামনে এগিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ তার সামনে একটি যুদ্ধযন্ত্র আবির্ভূত হয়, যেটি এখন নিজের পায়ে হাঁটছে। এটি এক ধরনের রোবট যা সৈন্যটিকে স্ক্যান করে এবং তাকে হত্যা করে। সার্জেন্ট 81 এটা দেখে তার সঙ্গীদের কাছে ফিরে এসে তাদের জানায় যে উড়ন্ত যন্ত্রটি এখন নিজের পায়ে হাঁটতে শুরু করেছে। এটা একটা যুদ্ধযন্ত্র যা মানুষ শিকার করে হত্যা করছে। আমাদের যত দ্রুত সম্ভব পাহাড়ের চূড়া থেকে নিচে নামতে হবে। তোমাদের অস্ত্র ফেলে দাও এবং দড়ি বেয়ে নিচে ঝুলে পড়ো। আসলে তাদের কাছে যে অস্ত্রগুলো আছে সেগুলোতে একটি বিশেষ অ্যাডাপ্টার লাগানো আছে, যে কারণে তারা সেগুলো চালাতে পারছে না, কারণ তাদের মিশনটি ছিল একটি সাজানো মিশন। এটা কোনো আসল মিশন ছিল না, বরং এটি একটি কাজ ছিল। তারা তাদের বন্দুক ফেলে দিয়ে দড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। একজন সৈনিক উপরে দড়ি ধরে আছে। নিচে সার্জেন্ট 81 কে দেখা যায়, যার কম্পাসটি স্বয়ংক্রিয়ভাবে খুব দ্রুত ঘুরতে শুরু করে। সে বুঝতে পারে যে ওয়্যার মেশিন কাছাকাছি আছে, কিন্তু তার শেষ সৈনিকটি নিচে নামার আগেই ওয়্যার মেশিন তাকে স্ক্যান করে হত্যা করে ফেলে। ফলে স্টাফ অফিসার নাম্বার 7, যিনি তাদের সাহায্য করতে এসেছিলেন, চূড়া থেকে নিচে পড়ে যান। তার পায়ে গুরুতর আঘাত লাগে। এখন ওয়্যার মেশিন পাহাড়ের চূড়ায়, এটি তাদের সবাইকে স্ক্যান করতে শুরু করে, কিন্তু তারা পাহাড়ের খাড়া ঢালের নিচে লুকিয়েছিল এবং 7-এর আহত পাটি নাগালের মধ্যেই চলে আসে। এরপর সেটি তাদের আক্রমণ করতে শুরু করে। তারা প্রাণ বাঁচাতে দৌড়ায় এবং যুদ্ধ যন্ত্রটি নাগালের বাইরে চলে যায়। তারা বুঝতে পারে না এই যন্ত্রটি কোথা থেকে এসেছে। কেউ কেউ বিশ্বাস করে এটা রাশিয়ার কাজ, কেউ কেউ বিশ্বাস করে এটা চীনের তৈরি, কিন্তু আসল সত্যটা অন্য কিছু। এবং এখন তারা সবাই সেই 7 জনের সাথে এগিয়ে চলে। তারা একটি নদীর কাছে এসে পৌঁছায়, যার স্রোত খুব তীব্র। সার্জেন্ট 81 নিজের জীবন বিপন্ন করে নদীর অন্য পাড়ে গিয়ে একটি দড়ি বাঁধে। যখন তারা দড়ি দিয়ে নদী পার হওয়ার চেষ্টা করে, কম্পাসটি আবার খুব দ্রুত ঘুরতে শুরু করে। সার্জেন্ট 81 বুঝতে পারে যে যুদ্ধযন্ত্রটি কাছাকাছি আছে। এরপর যুদ্ধযন্ত্রটি তাদের আক্রমণ করে। দড়িটি ছিঁড়ে যায়, তারা সবাই পানিতে পড়ে যায় এবং এখন পানির স্রোতের সাথে এগিয়ে যেতে থাকে। যুদ্ধযন্ত্রটিও তাদের ধ্বংস করার জন্য পানিতে প্রবেশ করে, কিন্তু নিজেদের বাঁচাতে তারা জঙ্গলে ঝাঁপ দেয় এবং ওয়্যার মেশিন থেকে দূরে ভেসে যায়। তারা সবাই যত তাড়াতাড়ি সম্ভব ক্যাম্পে পৌঁছাতে চায়। নদীর স্রোতের কারণে তারা এখন ক্যাম্পের খুব কাছে। ইসাবানকে সঙ্গে নিয়ে তারা দ্রুত ক্যাম্পে পৌঁছে যায়, কিন্তু সেখানে আর কোনো ক্যাম্প নেই, আছে শুধু একটি স্তূপ ছাই। এর মানে হলো ওয়্যার মেশিন ইতিমধ্যে এখানে পৌঁছে গেছে এবং সবাইকে মেরে ফেলেছে। এটি এই পুরো জায়গাটাকে ধ্বংস করে দিয়েছে। এখন সার্জেন্ট 81 সাবধানে এই জায়গাটা পর্যবেক্ষণ করে এবং তার সঙ্গীদের বলে যে ওয়্যার মেশিন পৃথিবী থেকে আসেনি, বরং আকাশ থেকেই এসেছে। সে সবাইকে অনেক উঁচুতে থাকা একটি পাথর দেখায়। সে বলে যে এটি প্রথমে একটি পাথরে ধাক্কা খেয়েছিল, যার পরে এটি নিচে নদীতে পৌঁছায়। আমরা সেখানে এটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, যার পরে এটি আমাদের আক্রমণ করতে শুরু করে। ঠিক তখনই একজন সৈনিক বলে, অনেকদিন ধরে টিভিতে একটি গ্রহাণু নিয়ে খবর আসছে, আমার মনে হয় এটাই সেটা। অন্য সৈনিকটি জিজ্ঞাসা করে, তুমি কি বলতে চাইছো? সার্জেন্ট 81 বলে, ও ঠিকই বলেছে, ওটা যাই হোক না কেন, ওটা আমাদের পৃথিবীর নয়, ওটা একটা ভিনগ্রহী যুদ্ধযন্ত্র। আমাদের এখান থেকে যত দ্রুত সম্ভব অন্য একটা ঘাঁটিতে যেতে হবে, যাতে আমরা সবাইকে খবর দিতে পারি। এখানে একটা অ্যাপিসেড ট্র্যাক আছে, এটাতে তারা নিরাপদে সরে যেতে পারবে, কারণ এতে গুলি আর বোমার প্রভাব কম পড়ে। এবং এখন তারা অ্যাপিসিটা প্রস্তুত করে। এরপর তারা বুঝতে পারে যে ভিনগ্রহী যুদ্ধযন্ত্রটা কাছাকাছি আছে, কারণ কম্পাসটা খুব দ্রুত ঘুরছে। তারা সবাই এপিসির ভিতরে ঢুকে পড়ে এবং তাদের একজন কমরেড গুলিতে আহত হয়। যখন সে গুলির বাক্সগুলো আনছিল, তখন একটা ভিনগ্রহী যুদ্ধযন্ত্র এসে সৈনিককে স্ক্যান করে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। কিন্তু মরার আগে ওটা গুলির বাক্সগুলো সার্জেন্ট 81-এর দিকে ছুড়ে দেয় এবং এখন তারা সবাই ওই যানটিতে করে এখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু যুদ্ধযন্ত্রটা এখনো তাদের পিছু ধাওয়া করছে এবং তাদের অ্যাপিসির সামনে প্রচুর বোমা ফেলছে, কিন্তু কোনো মতে তারা পালাতে এবং এগিয়ে যেতে সক্ষম হয় এবং এবার তারাও ওয়্যার মেশিনকে আক্রমণ করে।
কিন্তু এটি এতটাই উন্নত যে তাদের আক্রমণের উপর কোনো প্রভাব ফেলে না। এরপর ওয়ার মেশিন একটি লেজার দিয়ে তাদের আক্রমণ করে। সার্জেন্ট 81 সামনে একটি খাড়া পাহাড় দেখতে পায়। সে পাহাড়টিতে আক্রমণ করে, যার ফলে পাথরগুলো নিচে পড়ে ওয়ার মেশিনের পথ আটকে দেয়। সে তার সঙ্গীকে এপিসি থামাতে বলে, কিন্তু এখন সে মৃত, ফলে তাদের এপিসি বিধ্বস্ত হয়। সার্জেন্ট দেখে যে তার প্রায় সব সঙ্গী নিহত হয়েছে এবং দূরে সে ভিনগ্রহের ওয়ার মেশিনকে দেখতে পায়, যা অন্য জগৎ থেকে তার সঙ্গীদের সাথে যোগাযোগ করছে। সার্জেন্ট দেখে যে তাদের 7 নম্বর সঙ্গী, যে আগে আহত হয়েছিল, সে এখনো জীবিত আছে। তাকে দেখে সে অত্যন্ত আনন্দিত হয়। এরপর সে তাকে নিয়ে এগিয়ে যায়। রাতে তারা দুজনে একসাথে বিশ্রাম নেয়। নাম্বার 7 সার্জেন্ট 81 কে বলে, আমি তোমার ভাইয়ের সাথে সেনাবাহিনীতে ছিলাম। সে সবসময় একজন রেঞ্জার হতে চাইতো। তোমার হাতে যেমন ট্যাটু আছে, ওর হাতেও ঠিক তেমন ট্যাটুই ছিল। কিন্তু একদিন আমি জানতে পারলাম যে সে আর এই পৃথিবীতে নেই। সার্জেন্ট 81 তাকে বলে, আমার ভাইয়ের একটাই স্বপ্ন ছিল, আমরা দুজনেই যেন রেঞ্জার হই। সে কারণে আমি এখানে ওর স্বপ্ন পূরণ করতে এসেছি। আমি যে কোনো মূল্যে এই প্রোগ্রামটি শেষ করতে চাই, কারণ এটা ছিল আমার ভাইয়ের স্বপ্ন। শুধুমাত্র ওর স্বপ্ন পূরণ করতে পারলেই আমি শান্তিতে ঘুমাতে পারবো। নাম্বার 7 তখন বলে, তুমি সত্যি একজন খাঁটি রেঞ্জার। সার্জেন্ট 81 তাদের থেকে দূরে থাকা ওয়্যার মেশিন থেকে ধোঁয়া বের হতে দেখে। এর মানে হলো তার মেশিনের ভেতরে একটি ভেন্টিলেশন সিস্টেম আছে। সে নাম্বার 7 কে বলে, আমার একটা পরিকল্পনা আছে, তুমি আমার জন্য অপেক্ষা করো। এরপর সে পাথর ভাঙার জন্য তৈরি একটি জায়গায় পৌঁছায়। সেখানে জেসিবি, বুলডোজার সহ অসংখ্য মেশিন এবং বিস্ফোরক সামগ্রী ছিল। এবং সার্জেন্ট 81 বাতাসে একটি ফ্লেয়ার গান ছড়ে। ভিনগ্রহের ওয়্যার মেশিন বুঝতে পারে আগুনটা কোথা থেকে এসেছে। দ্রুত সে ঘটনাস্থলে পৌঁছায়। সার্জেন্ট 81 ইতিমধ্যে সেখানে মাইন পেতে রেখেছে। এর ফলে ভিনগ্রহের ওয়্যার মেশিনের চারপাশে একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং ঠিক তখনই সার্জেন্ট 81 জেসিবি নিয়ে এসে পৌঁছায়। ওয়্যার মেশিনটিকে সেই খাড়া পাহাড়ের দিকে ঠেলে নিয়ে যায়, যেখানে পাথর ভাঙার যন্ত্রটি রয়েছে, যার উপরে একটি প্যানেল আছে। ওই মেশিনটি অতিরিক্ত গরম হয়ে গেছে, তাই এর ভেতরের তাপ বের করে দেওয়ার জন্য ভেন্টিলেশন সিস্টেমটি খুলতে হবে। সার্জেন্ট 81 এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল। সে বোতামটি চালু করে, যার ফলে ক্রাশের উপরের সমস্ত ছোট পাথর ওয়্যার মেশিনের উপর পড়তে শুরু করে। ভেন্টিলেশন সিস্টেম খোলার কারণে সমস্ত পাথর ওয়্যার মেশিনের ভেতরে ঢুকে যায়। ওয়্যার মেশিনটি যখন সরে যাওয়ার চেষ্টা করে, সার্জেন্ট 81 তখন ক্রমাগত সেটিকে পেছাতে ঠেলতে থাকে। তারপর ওয়্যার মেশিনটি কানকে আক্রমণ করে এবং সার্জেন্ট 81 এর উপর ফেলে দেয়, কিন্তু সেটি তার উপর পড়ার আগেই সার্জেন্ট 81 পালিয়ে যায়। ততক্ষণে ওয়্যার মেশিনটির ভেতরে প্রচুর ছোট ছোট পাথর ঢুকে গেছে। এর ফলে ওয়্যার মেশিনটি অতিরিক্ত গরম হয়ে যায় এবং সার্জেন্ট 81 এর চোখের সামনে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর যন্ত্রটির ভেতরে সমস্ত বোমা বাইরে পড়তে শুরু করে। সার্জেন্ট 81 বুঝতে পারে যে একটি ভয়াবহ বিস্ফোরণ আসন্ন, কিন্তু বিস্ফোরণ ঘটার আগে সে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে নিজের জীবন বাঁচায়। এরপর সে নাম্বার 7 কে কাঁধে তুলে ক্যাম্পে ফিরে আসে। গতবারও সে একইভাবে তার ভাইকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু পারেনি এবং সেই অপরাধবোধ সে এখনো বয়ে বেড়ায়। কিন্তু হয়তো নাম্বার 7 কে বাঁচানোর সেই অপরাধবোধ কিছুটা হলেও কমবে। তাকে সেখানে দেখে তার মেজর এবং কমান্ডার অবাক হন। তারা জিজ্ঞাসা করেন, আর কেউ কি বেঁচে আছে? সার্জেন্ট 81 বলে, আমরা দুজন ছাড়া আর কেউ বেঁচে নেই। এরপর মেজর তাকে বলেন যে মহাকাশের সেই গ্রহটি আসলে ছিল এলিয়েনদের একটি সেনাবাহিনী। আমাদের বিজ্ঞানীরা সেটিকে আক্রমণ করে বিস্ফোরণ ঘটিয়েছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এটি পৃথিবীর বিভিন্ন অংশে এসে পড়েছে এবং এখন তারা পুরো বিশ্বকে আক্রমণ করেছে। বড় বড় সেনাবাহিনী তাদের ধ্বংস করার চেষ্টা করছে। তাদের আধুনিক অস্ত্রশস্ত্র তাদের বিরুদ্ধে অকার্যকর। আপনারা অস্ত্র ছাড়া কিভাবে সেই বিপজ্জনক যুদ্ধ যন্ত্রটি ধ্বংস করলেন? সার্জেন্ট 81 বলে, আপনি বলেছিলেন প্রতিটি যন্ত্রের একটি সীমা থাকে, একইভাবে এই যন্ত্রটিরও একটি সীমা আছে। যখন এটি গরম হয়ে যায়, এর বায়ু চলাচলের পথ খুলে যায়। যদি সেই বায়ু চলাচলের পথ দিয়ে ভেতরে কিছু ঢুকিয়ে দেওয়া হয় যা পথ আটকে দেয়, তাহলে এটি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হয় এবং এখন এই তথ্য ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। সার্জেন্ট 81 কেও একজন রেঞ্জার বানানো হয়, যা ছিল তার ভাইয়ের স্বপ্ন। অর্থাৎ সে এখন রেঞ্জার 81। তাকে সবচেয়ে বিপজ্জনক কিছু রেঞ্জারদের নিয়ে গঠিত একটি স্কোয়াডের নেতা হিসেবে নিযুক্ত করা হয় এবং তারা সবাই মিলে এই যুদ্ধযন্ত্রগুলোকে ধ্বংস করতে বেরিয়ে পড়ে। আর এর সাথেই গল্পটি শেষ হয়। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।